1984 সালের ডিসেম্বর মাসের শুরুতে ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ভোপালের একটি কীটনাশক তৈরির কারখানায় মিথাইল আইসোসায়ানেট নামক একটি বিষাক্ত গ্যাস লিক হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। সেই গ্যাসের জন্য 15,000-এরও বেশি মানুষ মারা যান ভোপাল শহরে। দ্য রেলওয়ে ম্যান সিরিজটি সেই সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে, যেখানে রেলওয়ে বোর্ডের সাথে জড়িত কিছু মানুষ তাদের সর্বোচ্চ চেষ্টা করেন যাত্রীদেরকে বাঁচানোর জন্য। ওয়েব সিরিজের চরিত্রগুলো কাল্পনিক হলেও ঘটনাটা কিন্তু সম্পূর্ণই সত্য। তো চলুন না আজকে জেনে নেওয়া যাক সেই দিন ঠিক কি ঘটেছিল। 2রা ডিসেম্বর 1984 সাল ভোপালের সাধারণ জনগণের জন্য সকালটা অন্য দিনের চাইতে খুব বেশি একটা ব্যতিক্রম না হলেও ইউনিয়ন কার্বাইড কারখানায় শ্রমিকেরা বেশ আতঙ্কের মধ্যে পড়ে যায়। কেন? কারণ সেখানে সংরক্ষিত মিথাইল আইসোসায়ানেট, সংক্ষেপে যেটাকে এমআইসি গ্যাস বলা হয়, সেটা লিক হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। ওয়েব সিরিজে এই লোকটিকে দেখা যায়। এই লোকটির নাম হলো কামরুদ্দিন। কারখানার শ্রমিকদের কাজের সুপারভাইজারি করেন তিনি। কামরুদ্দিন যখন গ্যাসের চাপ এবং তাপমাত্রা পরিমাপ করেন, তিনি জানতে পারেন গ্যাস ভর্তি ট্যাঙ্কগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। কিন্তু তিনি যখন এরপর সেই ট্যাঙ্কগুলোকে পরীক্ষা করতে যান, তিনি দেখতে পান সবকিছুই স্বাভাবিক আছে। মিটারে আসলে এর আগে ভুল রিডিং দেখাচ্ছিল। বিপদ তাৎক্ষণিকভাবে কেটে গেলেও কামরুদ্দিনের সাথে পরবর্তীতে কারখানার ম্যানেজার ম্যাটসেনের কথোপকথন থেকে জানা যায় যে সেখানকার সুরক্ষা ব্যবস্থার খুব একটা ভালো হাল নয়। বেশিরভাগ কর্মীর কাছেই নিরাপত্তার বিষয়গুলো ছিল অজানা। গুরুত্বপূর্ণ বেশ কিছু যন্ত্রপাতি হয় অকেজো হয়ে গেছে অথবা অকেজো হওয়ার পথে, কারণ নিয়মিত মেনটেনেন্স করা হয় না সেখানে। ফ্লেয়ার টাওয়ার মানে যেখান থেকে অপ্রয়োজনীয় গ্যাস নিষ্কাশন করে পুড়িয়ে ফেলা হয় যাতে গ্যাসের লিক রোধ করা যায়, সেই টাওয়ারটি গত 2 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে। ম্যাটসেন যে এই বিষয়ে জানে না তা নয়, মালিক পক্ষকে একাধিকবার চিঠিও লিখেছেন তিনি। কিন্তু ওই সময় সেই এলাকার কৃষকদের কাছে কীটনাশকের চাহিদা অনেক কম থাকায় ব্যবসা ব্যাপক ভর্তুকির মধ্যে চলছিল। তাই উপরের মহল থেকে কারখানার মেরামতের কাজের জন্য কোনো প্রকার অর্থ বিনিয়োগ করা হবে না বলে জানানো হয়। কামরুদ্দিন আর ম্যাটসেন জানতেন না যে কতটা ভয়াবহ অবস্থার মধ্যে ছিলেন তারা। কারখানার কিছু পাইপ জল দিয়ে মেরামত করা হচ্ছিল কোনো রকম সতর্ক ব্যবস্থা ছাড়াই, যে জল পরবর্তীকালে এমআইসি গ্যাস ভর্তি ট্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ে এবং সেই কেমিক্যালটাকে ভীষণ উদ্দায়ী করে তোলে, যার ফলে ট্যাঙ্কের ভেতরে তাপমাত্রা এবং গ্যাসের চাপ দুটোই বেড়ে গিয়ে ট্যাঙ্ক ফেটে বাতাসে ছড়িয়ে পড়ে সেই গ্যাস। কর্মীদের মধ্যে বেশিরভাগ লোকজন পালিয়ে যেতে পারলেও বেশ কয়েকজন আটকা পড়ে যায় সেই কারখানার ভেতরেই। ওয়েব সিরিজে আবারও দেখা যায় কামরুদ্দিনকে। সে কিন্তু এক সাহসিকতার পরিচয় দেয়। সে সম্পূর্ণ একার প্রচেষ্টাতে 3টি ট্যাঙ্কের ভেতরের 2টো সময় মতন বন্ধ করে দিয়ে প্রচুর লোককে কিন্তু সে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরেছিল। কিন্তু ততক্ষণে বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ায় তার আক্রমণে নিজের জীবন হারাতে হয় তাকে। এরপরে কয়েক ঘন্টায় এমআইসি গ্যাস পুরো ভোপাল জুড়ে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক ভয়ঙ্কর অদৃশ্য শত্রুর মুখোমুখি হয়। এই জায়গায় আমরা আমাদের রেলওয়ে ম্যানদের সাথে পরিচিত হব, যাদের মধ্যে প্রথমেই রয়েছেন ভোপাল জংশনের স্টেশন মাস্টার ইফতেকার সিদ্দিকী। সৎ এবং কর্মরত বলে ভীষণ খ্যাতি রয়েছে তার। সবসময় চেষ্টা করেন যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করতে। ইফতেকারের জীবনে অবশ্য একটি কালো অধ্যায়ও রয়েছে। অনেকদিন আগে তিনি যখন শুধুমাত্রই একজন টিকিট চেকার ছিলেন, একবার তাদের ট্রেনটি ব্রিজের উপর ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়, যেখানে তিনি একটি ছেলেকে বাঁচাতে যে সর্বোচ্চ চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যান। সেই দুঃখ স্মৃতি আজও ইফতেকারকে তাড়া করে বেড়াচ্ছে। গ্যাস লিকের রাতে তাকে বিজয়া দেবী নামে একজন 4র্থ শ্রেণীর কর্মচারীর মেয়ের বিয়েতে যোগদান করতে হয়েছিল। কিন্তু রাতের ট্রেন স্টেশনে আসার আগেই আবারও তিনি সেখানে ফিরে এসে নিজের কর্তব্যপরায়ণতার প্রমাণ রাখেন। সেখানে টেলিফোন লাইনের তারের ত্রুটি ছিল বলে ইফতেকার তার সহকারী প্রসাদকে নির্দেশ করেন যে সেটা যেন দ্রুত মেরামত করা হয়, যেন তাদের গাফিলতির কারণে আবারও কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি না হয়। এরপর ইমাদ রিয়াজ নামে এক যুবককে দেখা যায়। তিনি সেদিনই স্টেশনের কাজে যোগ দিয়েছিলেন। ইমাদের জানা ছিল যে ইউনিয়ন কার্বাইড কারখানা একটি বেশ ঝুঁকিপূর্ণ জায়গা, কারণ সেখানে একসময় ড্রাইভারের চাকরি করতেন তিনি। কারখানার নিরাপদ পরিবেশ সৃষ্টিতে একসময় আন্দোলনও করেছিলেন ইমাদ, কারণ তার বড় ভাইয়ের মতন বন্ধু মোহাম্মদ আনসারির সেখানে গ্যাস লিকের কারণে মৃত্যু হয়। তার প্রতিবাদ অবশ্য কোনো কাজেই আসে না, বরং উল্টো চাকরিটাই হারিয়ে ফেলেন তিনি। আমরা এরপর বলবন্ত যাদব নামক এই কনস্টেবলকে দেখতে পাই ভোপাল জংশনে। আরপিএফ এর চাকরি করলেও যাদবের আসল পেশা ছিল চুরি ডাকাতি করা। নিজের চাকরিকে কাজে লাগিয়ে তিনি এক গোপন তথ্য সংগ্রহ করেন। কি তথ্য? তিনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বই ঘেটে এটা জানতে পারেন কোন স্টেশনে কত টাকা মজুত করা আছে,
যাতে সুযোগ বুঝে সে সেই টাকা চুরি করতে পারে। পুরো ভোপাল জুড়ে অবশ্য তাকে এক্সপ্রেস ব্যান্ডেট বলে ডেকে থাকে, কিন্তু আজ পর্যন্ত তার আসল পরিচয়টা গোপন থেকে গেছে। গ্যাস লিকের রাতে যাদব ভোপাল জংশনে এসেছিলেন, কারণ তিনি জানতে পেরেছেন স্টেশন মাস্টারের অফিসে নাকি মোটা অঙ্কের টাকা রাখা রয়েছে। যদিও বাকি সবাইকে তিনি বলে বেড়াচ্ছেন এক্সপ্রেস ব্যান্ডিটকে ধরতেই নাকি তার আগমন। এই সিরিজটিতে আর একজন রেলওয়ে ম্যানকে দেখা যায়, যার নাম হলো রতি পান্ডে। তিনি ছিলেন সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার। কাহিনীতে দেখা যায় তিনি ভোপাল জংশন থেকে 100 কিলোমিটার দূরে ইটারসি নামক একটি স্টেশনে সারপ্রাইজ ভিজিটে এসেছেন। সেখানে পৌঁছানোর পরই রতি পান্ডে খবর পান ভোপাল জংশনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। যেহেতু তাদের টেলিফোন লাইনে সমস্যা হয়েছে, ভোপাল জংশনের এই সমস্যা রতিকে খুবই চিন্তিত করে তোলে, কারণ টেলিফোন লাইনের সমস্যা থাকলেও এত দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন থাকার কথা নয়। ফলে উপরের মহলে যোগাযোগ করেন তিনি এবং জানতে পারেন কি ভয়াবহ সর্বনাশ ঘটে গেছে পুরো ভোপাল জুড়ে। এরই মধ্যে সেখানে লিক হওয়া গ্যাস ছড়িয়ে পড়েছে সারা শহরে, যার কবলে পড়ে মারা গিয়েছে হাজারেরও উপর সাধারণ মানুষ। এদিকে ভারতীয় রেলওয়ে ব্যবহার করে দৈনিক লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন, তাই রাতের বেলাতেও যথেষ্ট পরিমাণে ভিড় থাকে স্টেশনে। তাই লিক হওয়া এমআইসি গ্যাস ভোপাল স্টেশনে পৌঁছানো মাত্র প্রচুর লোক তাতে আক্রান্ত হয়ে পড়েন। এদিকে গোরখপুর বোম্বে এক্সপ্রেস নামে আরও একটি ট্রেন তখন ভোপাল হয়ে যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলেছে, যেখানে হাজারের উপর যাত্রী ভ্রমণ করছেন। ভোপাল জংশন কর্তৃপক্ষ তখন দুটি পদক্ষেপ গ্রহণ করেন। গোরখপুর এক্সপ্রেসকে কোনোভাবে ভোপালে আসতে দেওয়া চলবে না এবং ভোপাল স্টেশনে থাকা যাত্রীদের দ্রুত সরিয়ে দিতে হবে। কিন্তু সেটা করার আগেই ইফতেকার আর যাদব দেখতে পান অফিসের বাইরে থাকা লোকগুলো দূষিত বায়ুর প্রভাবে একে একে মারা যেতে শুরু করেছে। তারা তখন জানতেন না এর পেছনে কি কারণ রয়েছে, তবে জলদি করে বেঁচে থাকা সব যাত্রীদেরকে স্টেশনের বিভিন্ন কামরার ভিতরে নিয়ে আসেন তারা, যেখানে কাচের জানলা থাকায় অন্তত বাইরে থেকে কিছুটা নিরাপদ ছিল। ঠিক সেই সময় ইমাদ সেখানে একটি মেরামত করা ট্রেন ইঞ্জিন ব্যবহার করে উপস্থিত হন এবং রেল স্টেশনে যাত্রীদের অসুস্থ হতে দেখে তিনি বুঝে ফেলেন কি ঘটেছে এখানে। কারণ জগমোহন নামে এক সাংবাদিকের সাথে মিলে ইউনিয়ন কার্বাইড কর্পোরেশনের অবহেলা ফাঁস করে দেওয়ার জন্য ইমাদ গোপনে কাজ করছিল, তাই তার এমআইসি গ্যাস লিকের নমুনা সম্পর্কে আগে থেকেই জানা ছিল। ইমাদ এরপর ইফতেকার, যাদব আর সেখানে উপস্থিত বাকি যাত্রীদেরকে বলেন কিভাবে কারখানার গ্যাস লিক হওয়ার জন্যই এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তাদেরকে। এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, তবে চেষ্টা করতে হবে যতক্ষণ পারা যায় নাক মুখ ঢেকে রেখে গ্যাসকে শরীরে প্রবেশ না করতে দেওয়া। ইমাদ আর ইফতেকার এরপর স্টেশনের টেলিফোন লাইন ঠিক করার চেষ্টা করেন যাতে বাইরের শহরগুলোর সাথে যোগাযোগ করা যায় এবং গোরখপুর এক্সপ্রেসকেও যাতে সাবধান করে দেওয়া যায়। এই সিরিজটিতে দেখা যায় যাদব তার ডাকাতির চিন্তা আপাতত বাদ দিয়ে সাধারণ যাত্রীদেরকে শান্ত করার কাজে লেগে পড়েন। অফিসের ভিতরে অনেকে মারা যাচ্ছিলেন বা ভয়াবহ অসুস্থতা বোধ করছিলেন। মোট কথা নরকীয় এক পরিস্থিতির উদ্ভব ঘটেছিল অফিসের মধ্যেই। ইফতেকার এরপর অর্ধেক ঠিক হওয়া লাইনের সাহায্যে সুখী সেওয়ানিয়া স্টেশনের সাথে যোগাযোগ করতে সমর্থ হন। সুখী সেওয়ানিয়া স্টেশনটি ভোপালের আগে অবস্থিত, যার উপর দিয়েই গোরখপুর এক্সপ্রেসকে তাদের দিকে আসতে হবে। তাই সেখানে যদি কোনোভাবে ওই ট্রেনটাকে থামানো যায় তাহলে হয়তো হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো যাবে। কিন্তু টেলিফোনের লাইন পুরোপুরি ঠিক না হওয়ার কারণে ইফতেকারের কথাগুলো স্পষ্টভাবে পৌঁছাতে পারছিল না সুখী সেওয়ানিয়া স্টেশনে। এইখানে আবার ইটারসি স্টেশনে রতি পান্ডেকে দেখা যায়, যিনি গ্যাস লিক এবং ভোপাল জংশনের টেলিফোন লাইন বিচ্ছেদের ঘটনা জানতে পেরেছেন। তার এক সহকর্মী রতিকে বলেন যে কোনো মুহূর্তে গোরখপুর এক্সপ্রেস সেখানে গিয়ে পৌঁছাবে। রতি পান্ডে তখন চেষ্টা করেন সুখী সেওয়ানিয়া স্টেশনে ফোন করে সেটাকে থামানোর জন্য, কিন্তু লাল পতাকা ওড়াতে তাদের দেরি হয়ে যাওয়ায় ট্রেন সেটা না দেখেই সেখান থেকে বেরিয়ে যায়। রতি পান্ডের চেহারায় তখন একটা ভীষণ আতঙ্ক দেখতে পাই আমরা, কারণ তিনি জানেন হাজার হাজার মানুষ ওই ট্রেনে চেপে নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছে। ট্রেনের গার্ড সময় মতন পতাকা না দেখতে পাওয়ার কারণ হলো এক শিখ মহিলা আর তার বাচ্চাকে দাঙ্গাবাজদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছিলেন তিনি। এখানে বলে রাখা ভালো, এই ঘটনার মাত্র 1 মাস আগেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার শিখ বডিগার্ড গুলি করে হত্যা করেন এবং তার ফলে সারা ভারত জুড়ে শিখদের উপর আক্রমণ চালানো হচ্ছিল সেই সময়। এখন ট্রেনটাকে যেহেতু আর আটকানো যায়নি, রতি পান্ডে কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছিল তাদেরকে ভোপালে খুব দ্রুত মেডিকেল সাপ্লাই আর সাহায্য
পাঠাতে হবে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। তাই তিনি ডাইরেক্টর জেনারেল রাজেশ্বরীকে জানান সর্বোচ্চ চেষ্টা করার জন্য যাতে তিনি মন্ত্রী মিনিস্টারদেরকে বোঝাতে পারেন। কিন্তু নতুন আর কোনো ট্রেনই ভোপালের দিকে যেতে দিতে রাজি হন না তারা, কারণ এতে করে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। রাজেশ্বরী তখন রতিকে বলেন যতক্ষণ না নিষেধাজ্ঞা নামা ইটারসি স্টেশন পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু তোমার হাতে সময় আছে ভোপালের দিকে রওনা দেওয়ার। পরবর্তীকালে কেউ যদি জিজ্ঞেস করে যে নিয়ম কেন মানা হয়নি, তখন তারা বলবেন যে চিঠিটা তাদের কাছে দেরি করে পৌঁছেছিল। রতি তখন প্ল্যাটফর্মে থাকা সকল রেলওয়ে কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে একত্রিত করে অনুরোধ করেন তার সাথে ভোপালে যাওয়ার জন্য। তিনি বলেন এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সেখানে যাওয়া মানে মৃত্যুর আশঙ্কা আছে। তিনি ভাবেন হয়তো এই মানুষগুলোর মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষ তার সাথে যাওয়ার জন্য রাজি হবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যায় যে সেখানে উপস্থিত সকলেই তার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ফলে রতি পান্ডে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মালপত্র আর লোকজন নিয়ে রওনা হয়ে যান ভোপালের উদ্দেশ্যে। ভোপাল জংশন এই মুহূর্তে ইফতেকারের নির্দেশে বাতিল কিছু বগি ব্যবহার করে ক্ষণস্থায়ী একটি ট্রেন তৈরি করে ফেলেছে, যাতে সেখানকার আক্রান্তকারী যাত্রীদেরকে স্টেশন থেকে দূরের কোনো শহরে স্থানান্তরিত করা যায়। কিন্তু সেটা চালু করার কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারেন যে ইঞ্জিনের গোলযোগের কারণে সেই ট্রেনটা আর চলবে না। ফলে তারপর যখন গোরখপুর এক্সপ্রেস সেখানে এসে পৌঁছায়, ভোপাল স্টেশনে থাকা যাত্রীরা নিজেদের জীবন বাঁচানোর জন্য হুড়মুড় করে সেই ট্রেনে গিয়ে উঠে পড়েন। কিছু মানুষ তাতে মারা যায়, কিন্তু বিশাল অংশ হয়তো বেঁচে যাবে। গোরখপুর এক্সপ্রেস থেকে যারা নেমে এসেছিল বাতাসে বিষাক্ত গ্যাসের কথা বলে তাদেরকেও আবার ট্রেনের ভিতরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এইসব ইফতেকারদের খুবই দ্রুত করতে হচ্ছিল, কারণ বেশিক্ষণ বাইরে থাকা মানেই হচ্ছে মৃত্যুকে ডেকে আনা। এই কাজগুলো করতে যেয়ে একসময় দম বন্ধ হয়ে আসার উপক্রম হলে ইফতেকার তার মুখের কাপড় বেঁধে রাখতে পারে না। ফলে কাপড় খুলে ফেলে তিনি মানুষকে সাহায্য করতে শুরু করেন, কিন্তু এতে খুব দ্রুত পরিমাণে সেই গ্যাস তার শরীরের ফুসফুসে প্রবেশ করে এবং ওয়েব সিরিজটিতে দেখা যায় সেই গ্যাসের কারণে তার মৃত্যু হয়েছে। যাদব অর্থাৎ সেই চোরটা তখন তার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইফতেকারের বুক পকেট থেকে সিন্ধুকের চাবি বের করে নেন স্টেশনে থাকা টাকা চুরি করার জন্য। যাদবের কিন্তু ভোপাল রেলওয়ে স্টেশনে আসার উদ্দেশ্য অন্য হলেও সে কিন্তু ইফতেকার আর ইমাদের মতন যাত্রীদের অনেক সাহায্য করেছিলেন। বলতে গেলে তার একার প্রচেষ্টাতেই ভোপাল জংশনের আইন শৃঙ্খলা বেশ স্বাভাবিক ছিল, না হলে লোকে সেখানে হাঙ্গামা সৃষ্টি করে অবস্থা আরো শোচনীয় করে তুলতে পারত। কিন্তু যাত্রীদের জীবন বাঁচানোর ভূমিকায় যাদবের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। এদিকে ইফতেকার মাটিতে পড়তে পড়তে রতি পান্ডেদের ট্রেনটাও ভোপাল জংশনের একেবারে কাছাকাছি চলে আসে। এখানে তৈরি হয় আরো একটি বিপদ। ট্রেনটি যে লাইন ব্যবহার করে আসছিল সেটা দিয়ে একটু আগেই কিন্তু গোরখপুর এক্সপ্রেস স্টেশন ছেড়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিয়েছে বিপরীত দিক থেকে। ফলে সম্পূর্ণ এক নতুন বিপদের সৃষ্টি হয়। দুটো ট্রেন এখন মুখোমুখি সংঘর্ষ করলে প্রচুর যাত্রী মারা যাবেন। যাদবের কাছ থেকে বিষয়টা সম্পর্কে জানতে পেরে ইমাদ তখন এগিয়ে যান রেল লাইন বদল করার জন্য, কিন্তু কুয়াশা, ক্লান্তি আর তার সাথে বাতাসের বিষাক্ত আক্রমণ তাকে একেবারে কাবু করে ফেলে। হঠাৎ করেই আছাড় খেয়ে মাথায় প্রচন্ড ব্যথাও পান তিনি, কিন্তু তারপরও সাহসী সেই যুবক অনেক কষ্টে নিজেকে সুইচ মোটরের কাছে নিয়ে যান এবং একেবারে শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল দুটো ট্রেন একে অপরের সাথে সংঘর্ষ করতে যাচ্ছে, ঠিক সেই সময় মোটর টেনে তাদের যাত্রাপথ বদলে দিতে সক্ষম হন তিনি। তার অসীম সাহসিকতায় হাজারের উপর মানুষের জীবন বেঁচে গেলেও শেষমেশ ইমাদ কিন্তু নিজের প্রাণটি আর রক্ষা করতে পারেনি। দেখা যায় সেই বিষাক্ত বায়ুর জন্য সেও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়ে। রতি পান্ডেদের দল এরপর ভোপাল জংশনে পৌঁছালে যাত্রীদেরকে প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেওয়ার ব্যবস্থা করে। তাদের কাছ থেকে সাহায্য এরপর পুরো শহরে পৌঁছে যায়। রতি পান্ডের নেওয়া পদক্ষেপ সেদিনকে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছিল। এদিকে যাদব পরের দিন সকালবেলা যখন টাকা পয়সা নিয়ে সরে পড়ার তাল করছেন, হঠাৎ করেই তার কানে যায় পুলিশরা বলাবলি করছে সেই টাকা চুরি করার জন্য সবাই নাকি এখন ইফতেকারকে সন্দেহ করছে। যেহেতু সিন্ধুকের চাবি তার কাছেই ছিল, যাদবের পক্ষে তখন সম্ভব হয় না এতটা সৎ আর সাহায্য পরায়ণ এক স্টেশন মাস্টারের উপর অন্যায়ভাবে এই দোষগুলোকে চাপিয়ে ফেলে দিয়ে পালিয়ে যেতে। তাই তিনি কিন্তু স্টেশন ছেড়ে চলে যাওয়ার আগে সিন্ধুকে আবারও সেই টাকাগুলোকে ফেরত দিয়ে যায়। কর্তৃপক্ষ এরপর যখন ভোপাল জংশনে মারা যাওয়া লাশগুলো শেষকৃত্যের আয়োজন করছেন, ঠিক তখনই ইফতেকারের জ্ঞান ফিরে আসে। অর্থাৎ গতকাল রাতে মারা যাননি তিনি, শুধুমাত্র গ্যাসের প্রভাবে অজ্ঞান হয়ে গেছিলেন। এরপর মুভিতে 1 বছর পরের একটা দৃশ্য দেখানো হয়। ইফতেকার এখনো ভোপাল জংশনে কাজ করছেন। অফিসে পৌঁছানোর সময় একটা স্মৃতিস্তম্ভে তার সহকারী প্রসাদ, ইমাদ আর বিজয়া দেবীর নাম দেখে তার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। লোকগুলো সেদিন কি অসাধারণ সাহসিকতারই না পরিচয় দিয়েছিল। না হলে ইফতেকারের একার পক্ষে সম্ভব ছিল না এতগুলো যাত্রী জীবন বাঁচানো। যাদবের সাথে এরপর দেখা হয়ে যায় তার এবং
এবং ইফতেখারের কথা থেকে আমরা বুঝতে পারি যে যাদবকে তিনি ঠিকই এক্সপ্রেস ব্যান্ডেট বলে চিনতে পেরেছেন। যাদব তখন তাকে বলেন গত বছরের সেই ঘটনার পর থেকে তিনি আর চুরি ডাকাতি করেন না, এই কারণে একটা নোটও ফিরিয়ে দিতে এসছেন তিনি, যেটা চুরির টাকা ফেরত দেওয়ার সময় তার পকেটে থেকে গেছিল। ইফতেখারের মুখে তখন একটা মৃদু হাসি দেখা যায়। ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়ে যায়।